তারা ওইটাকেই বুঝে নেন, ওইটাই হচ্ছে প্রেজেন্টেশন ফোল্ডার। ওই সেম জিনিসটার ডিজাইনটা আপনাকে করে দিতে হবে, ঠিক আছে? তার মানে এখন আমরা যেহেতু ব্র্যান্ডিং করি, তাহলে ওর কোম্পানির জন্য প্রেজেন্টেশন ফোল্ডার করবে। প্রতিটা কোম্পানির এই প্রেজেন্টেশন ফোল্ডার মোটামুটি থাকেই, কারণ যেহেতু কাগজপত্র ওদেরকে ইয়া করতে হয়। আমরা যদি একটু প্রেজেন্টেশন ফোল্ডার লিখে সার্চ দিই, তাহলে আমরা দেখতে পারবো যে এরকম বিষয়গুলো এরকম, যে আমরা যদি এটা দেখি যে এরকম, এটার ভিতরে একটা পকেট থাকবে, সেই পকেটের ভিতরে সে কাগজ ইম্পর্টেন্ট ফাইল কাগজপত্র রাখবে, আর এটা বাইরে এটা যদি এটার দিকে তাকান তাহলে এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড, আর ভিতরে হচ্ছে ইনসাইড। ওই ইনসাইডের মধ্যে পকেট থাকবে, সেই পকেটের মধ্যেই আমরা প্রয়োজনীয় কাগজপত্র রাখবো। তাহলে এইটাকেই হচ্ছে মূলত প্রেজেন্টেশন ফোল্ডার। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই বায়ারদেরকে এইভাবে করে প্রেজেন্টেশন ফোল্ডার ডিজাইন করে দেখাইতে হবে। দেখানোর পর যখন ও ডিজাইনটা অ্যাপ্রুভ করবে, তখন আমাকে প্রিন্ট রেডি ফাইল তাকে ডেলিভারি দিতে হবে। ওকে, তাহলে আমাদের প্রেজেন্টেশন ফোল্ডারের উপরে ক্লাস হবে 2টা। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে করে আপনি প্রেজেন্টেশন ফোল্ডারটা ডিজাইন করে বায়ারের সামনে উপস্থাপন করবেন, আর নেক্সট ক্লাসে আমরা দেখাবো কীভাবে প্রিন্ট রেডি ফাইল করে বায়ারকে ফাইল ডেলিভারি দেবেন। ঠিক আছে? ওকে, প্রেজেন্টেশন ফোল্ডার, আমরা ফোল্ডার যখন বললাম তার মানে আমরা বুঝতেই পারতেছি যে ওখানে ফোল্ডিং করার মতো কিছু থাকবে এবং সেখানে ওই প্রয়োজনীয় কাগজপত্রগুলো রাখা যাবে। তাহলে আমরা যদি এক্সাম্পল দিতে চাই, তাহলে এইগুলো হচ্ছে এক্সাম্পল। আমরা একটু দেখে নিলাম, এই যে এইরকম ভিতরে এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ব্যাক সাইডটা পিছনে আছে, আর এটা হচ্ছে ইনসাইড। ইনসাইডের ভিতরে আমরা এরকম 2টা পকেট আছে, যে পকেটের মধ্যে আমরা এখানে কাগজগুলো রেখে দিতে পারি। এইটাকেই বলা হচ্ছে মূলত প্রেজেন্টেশন ফোল্ডার। তাহলে আমাদের মূলত কাজ করতে হয় প্রেজেন্টেশন ফোল্ডারে ফ্রন্ট অ্যান্ড ব্যাক নিয়ে। ফ্রন্ট অ্যান্ড ব্যাক মানে আমরা যদি একটা ফোল্ডারের কথা চিন্তা করি, তাহলে এইটা আমরা প্রথমে এইটা দেখতে পাবো যখন আমরা ওপেন করব, কি দেওয়া হয়নি, তখন আমরা ভিতরের ইনসাইডটা দেখতে পারবো। ক্লোজ করে যখন আমরা উল্টা দিয়ে করবো, তখন আমরা ব্যাক সাইডটা দেখতে পারবো। তাহলে আমরা যদি এইখানে আমাদের ইনসাইডটার দিকে তাকাই, ইনসাইডটাতে মূলত খুব বেশি কিছু করা লাগে না। ম্যাক্সিমাম মানুষরা ইনসাইডে কিছু চায় না, কারণ ইনসাইডে যদি কোনো কিছু চায় তাহলে সেখানে আবার প্রিন্টিং কস্টের একটা বিষয় আছে, খরচ বেড়ে যাবে আপনার। আপনি যদি উভয় পাশে প্রিন্ট করেন খরচ বাড়বে না, সেই জন্য ম্যাক্সিমামরাই ভিতরটা ফাঁকাই রাখে। এই দেখেন ফাঁকা, তেমন কিছু নাই, ফাঁকা, এটা পকেট, বাদ বাকি ফ্রন্ট অ্যান্ড ব্যাক। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা আজকে সেটাই শিখবো কীভাবে করে আমরা বায়ারদেরকে প্রেজেন্টেশন ফোল্ডার করে দেখাবো, বায়ারকে পছন্দ করাবো, তারপরে বায়ারকে আমরা ফাইল ডেলিভারি দেবো। ওকে, তাহলে প্রেজেন্টেশন ফোল্ডারের করতে গেলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, প্রেজেন্টেশন ফোল্ডারের সাইজটা জানতে হবে। প্রেজেন্টেশন ফোল্ডারের সাইজ হচ্ছে 9 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এটা হচ্ছে প্রেজেন্টেশন ফোল্ডারের সাইজ, 9 ইঞ্চি বাই 12 ইঞ্চি। কিন্তু সেখানে আবার একটু আমাদেরকে এডিশনাল জায়গা রাখতে হবে, ওই ব্লিডের জন্য, কেটে ফেলার জন্য, যে সাইড দিয়ে কেটে ফেলবে কাগজটা, এই জন্য একটু বেশি জায়গা নিয়ে করতে হয়। তাহলে সাইজটা হবে 9.125 বাই 12.125। এই 0.125টা হচ্ছে এডিশনাল, এবং এইটা আমাদেরকে শুরু থেকেই করতে হবে, শুরু থেকেই এটা নিতে হবে। এটা এমনটা না যে পরে আমরা বিজনেস কার্ডে পরে যখন ব্লিড অ্যাড করছি এইখানে সেটা হবে না। এখানে পরে ব্লিড অ্যাড করার কোনো অপশন নেই, যেহেতু আমাদেরকে একটা টেমপ্লেট ইউজ করতে হবে, সেজন্য আমরা প্রথমেই ওটা নিয়ে কাজ করবো। আচ্ছা, তাহলে বিষয়টা দাঁড়াইলো কীরকম, যে একটা প্রেজেন্টেশন ফোল্ডারের পার্ট হবে 4টা। এখন তো ক্লাসে ঢুকলাম কেবল, মানে 1 ঘন্টা বসে থাকবো। প্রেজেন্টেশন ফোল্ডারের পার্ট কয়টা? 4টা। এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ইনসাইড। ইনসাইডে আবার হচ্ছে রাইট ইনসাইড, লেফট ইনসাইড। আর ইনসাইডে আছে 2টা পকেট, রাইট পকেট, লেফট পকেট। এই টোটাল 6টা জিনিস হয়। তাহলে প্রেজেন্টেশন ফোল্ডারের পার্ট কয়টা? 6টা, ফ্রন্ট, ব্যাক। ইনসাইডে যদি যাই, রাইট ইনসাইড, লেফট ইনসাইড, রাইট পকেট, লেফট পকেট,
এই 6টা পার্ট হইতে পারে একটা প্রেজেন্টেশনের ফোল্ডার, এর বেশি না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে কাজ করতে হয় ফ্রন্ট অ্যান্ড ব্যাক নিয়ে। এরপরে যদি কেউ এসে বলে যে না তুমি আমার ইনসাইডেও এটা দাও, তুমি আমার ইনসাইড পকেটে এটা দাও, তাহলেও আমাদেরকে সেগুলো দিতে হয়। ওকে, তাহলে আমরা প্রেজেন্টেশন ফোল্ডারটা যদি সাধারণভাবে চিন্তা করে কাজ করতে চাই তাও করতে পারি, আবার আমরা চাইলে মকআপের মধ্যে করেও কাজ করতে পারি, দুইভাবেই করতে পারি। আমরা যদি মনে করি যে আমি নতুন করে ডকুমেন্ট তৈরি করে সেখানে ডিজাইন করে সেই ডিজাইনগুলো মকআপে ঢুকাবো, তাও করা যেতে পারে। আবার ডিরেক্টলি ওই মকআপটার মধ্যেই কাজ করা যেতে পারে, কারণ আমাকে আলটিমেটলি মকআপে করেই তো দেখাইতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু মকআপটাতে চলে যাই। এইটা একটা প্রেজেন্টেশন ফোল্ডারের মকআপ। আমরা যখন বায়ারকে কোনো প্রেজেন্টেশন ফোল্ডার শো করাই তখন আমরা স্পেসিফিকলি এই মকআপটা ইউজ করি। কারণ এই মকআপটা ইউজ করলে যেটা হয়, বায়ারটা প্রপারলি বুঝতে পারে যে ওর প্রেজেন্টেশন ফোল্ডারটা কেমন হবে। আরও অনেক ধরনের মকআপ আছে, আমরা সেগুলো ইউজ করি না, এই একটা ইউজ করি কারণ এটা পারফেক্ট। এইখানে একদম ফুল কনসেপ্টটা সে পেয়ে যায় কেমন হবে তার ফোল্ডার। অন্যান্যগুলোতে ফ্রন্ট দেখা যায়, ব্যাক দেখা যায় না, প্রবলেম। কিন্তু এইখানে সব কিছু দেখা যায়, একদম পুরো প্রেজেন্টেশন ফোল্ডারটা। তাহলে এইটা একটা মকআপ। এইখানে এই মকআপটাতে টোটাল পার্ট হচ্ছে 6টা। এইটাকে আমরা বলতেছি ফ্রন্ট সাইড, এইটাকে আমরা বলতেছি ব্যাক সাইড। এইটাকে হচ্ছে ইনসাইড রাইট আর এটা ইনসাইড লেফট। এটা হচ্ছে রাইট পকেট, এটা হচ্ছে লেফট পকেট। তাহলে আমরা যদি একটু দেখি, তাহলে আমাদের এখানে একটা স্পট অবজেক্ট এটার জন্য, একটা স্পট অবজেক্ট এটার জন্য। পকেটে ঢুকলে একটা পকেট লেফট পকেট, এটা হচ্ছে রাইট পকেট। আমরা যদি ভিতরে ঢুকি তাহলে এটা হচ্ছে আমাদের রাইট ইমেজ আর এটা হচ্ছে লেফট ইমেজ। এই টোটাল 6টা হচ্ছে আমাদের স্মার্ট অবজেক্ট এই মকআপটার মধ্যে। আর বাদবাকিগুলোতে যেগুলো আছে আসলে ইফেক্ট, এই যেমন শ্যাডো, তারপরে এখানে ইফেক্ট, এগুলো সব এগুলোর মধ্যে আছে ইফেক্ট। অর্থাৎ এগুলোর মধ্যে কোনো হাত দিতে হবে না আপনাদেরকে। আমরা যদি আপনাদেরকে মকআপটা দিয়ে দিই তাহলে আপনারা কাজ করবেন মূলত এই 6টা জিনিস নিয়ে। ওকে, তাহলে প্রথম কাজটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক নিয়ে কাজ করা, ফ্রন্ট অ্যান্ড ব্যাক। তাহলে যদি সেটা হয় একটা ব্র্যান্ডিংয়ের মধ্যে, একটা ব্র্যান্ডিং মানে একটা কোম্পানির জন্য সব ডিজাইন করতেছেন আপনি যখন ফাইবারে কাজ করবেন, গিগ দেবেন, প্রিমিয়াম প্যাকেজ যদি আপনি দেন, স্ট্যান্ডার্ড প্যাকেজ, আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজের মধ্যেও প্রেজেন্টেশন ফোল্ডার দিই, প্রিমিয়াম প্যাকেজের মধ্যেও প্রেজেন্টেশন ফোল্ডার দিই, বেসিকে দিই না। স্ট্যান্ডার্ডে যদি প্রেজেন্টেশন ফোল্ডার দেন, হোক সেটার বাজেট $20, $30, $40, $50, যার যেটা বাজেট, সেখানে কিন্তু আপনাকে এরকম 4 থেকে 5টা আইটেম দিতে হবে। বিজনেস কার্ড দিতে হবে, লেটার হেড দিতে হবে, ইনভেলপ দিতে হবে, প্রেজেন্টেশন ফোল্ডার দিতে হবে, ইনভয়েস দিতে হবে, যেটা পরে আসবে এর পরের টপিকে। তাহলে ওই বিজনেস কার্ড, লেটার হেড, ইনভেলপ ওটার সাথে সাদৃশ্য রেখে, সিমিলারিটি রেখে আমাকে কিন্তু এটা ডিজাইন করতে হবে। আমি এটার জন্য আলাদা করে কোনো ডিজাইন চিন্তা করতে যাব না। আর যদি আপনি শুধু কোনো ক্লায়েন্ট এসে বলে যে আমার প্রেজেন্টেশন ফোল্ডার লাগবে, তুমি কি আমাকে বানিয়ে দিতে পারবা, তখন আমরা অনেকভাবে চিন্তা করি। শুধু মনে করেন ফাইবারে নিড আছে আপনার, এটা বাইরে আসলো, বললো যে তুমি কি আমাকে শুধু প্রেজেন্টেশন ফোল্ডার বানিয়ে দিতে পারবা? আপনি বললেন যে হ্যাঁ পারবো। তাহলে এখন আগে তো বিজনেস কার্ডও নেই, লেটার হেডও নেই, আছে নাই, তাহলে এখন কী ডিজাইন করবেন? মানে তখন আপনি ইচ্ছা মতো ওর লোগো, ওর কন্টেন্ট, ওর ওয়েবসাইট এগুলো ঘাটাঘাটি করে একটা আইডিয়া নিয়ে তখন আমরা ডিজাইন করব। তো ওইটা হচ্ছে পরের ধাপ। প্রথম ধাপটা হচ্ছে একটা ব্র্যান্ডিংয়ের সাথে কীভাবে করা। ওকে, তাহলে আমরা যদি একটা ব্র্যান্ডিংয়ের কথা চিন্তা করি, ধরেন আমি একটা কোম্পানির জন্য বিজনেস কার্ড করছি, আমি যে কোনো একটা কোম্পানির নিয়ে আসি, আচ্ছা এই একটা কোম্পানির জন্য ধরেন আমি কতগুলো ফাইল দিচ্ছি। ওকে, আমি র্যান্ডমলি কিন্তু এখানে ওপেন করলাম, আমি কিন্তু আগে থেকে কোনো কিছু সেট করে রাখিনি, র্যান্ডম। এইটা আমি দেখতে পাচ্ছি এইটা একটা কোম্পানির জন্য আমি বিজনেস কার্ড করছিলাম।
এখন ও এসে আমার কাছ থেকে প্রেজেন্টেশন ফোল্ডার চাচ্ছে, খেয়াল করেন, এটা হচ্ছে ওর বিজনেস কার্ড ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। এখন ও যদি বলে যে আমার ব্র্যান্ডিংয়ের সাথে মিল রেখে তুমি আমাকে একটা প্রেজেন্টেশন ফোল্ডার দেখাও, তখন আমরা কীভাবে করবো? তাহলে আমরা দেখতে পাচ্ছি ওর ব্যাক সাইডটাতে এই কালারটা ইউজ করছে, আমরা আমাদের যে ব্যাক সাইড সেইটাতে চলে যাব। আমরা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে এখানে দিতে পারবেন একটা শেপ আছে, এখানে যদি একটু সাইজটা আপনি চেক করে দেখেন, সাইজ কিন্তু যেটা বলছি সেটাই আছে। হ্যাঁ, ওই 5টা 7 হয়ে যায়, 1.5টা 7 হবে, কখনো 3 হবে, কখনো 8 হবে, ওটা ফ্যাক্টর। পয়েন্টের পরে ওই সংখ্যার কোনো খুব বেশি প্রভাব নেই। ওকে, তাহলে আমরা দেখলাম যে আমাদের সাইজটা যা দরকার তাই আছে, তাই তো? তাহলে আমরা এখন যেটা করবো, ডাবল ক্লিক করে এখানে আমরা ওই ব্যাকগ্রাউন্ডে এই কালারটা ইউজ করব, যেহেতু ওর বিজনেস কার্ডে আমরা ওই কালারটা ইউজ করছিলাম। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ওই ব্যাক সাইডটাতে এরকম একটা লোগো ছিল, তাহলে আমরা এখানে অনেকগুলো লোগো ছিল, আমি এখান থেকে লোগোটা নিয়ে এখানে চলে আসলাম। আমি এটাকে একটু অ্যালাইন করে নিই, আমি এটাকে একটু বড় করে নিই, এইভাবে করে, মানে শুধু এই পার্টটাতে আমি ব্যাক সাইডটাতে লোগোটাকে একটু হাইলাইট করলাম। ওকে, আর এখানে আমরা দেখতেছি যে ওর কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এখানে আছে। ওকে, তাহলে আমরা যেটা করবো, এটা লক করে রাখি, এই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলোকে নিয়ে চলে যাবো আমাদের ব্যাক সাইডে। মনে রাখবেন, প্রেজেন্টেশন ফোল্ডারের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো ইউজ হবে ব্যাক সাইডে। কন্ট্যাক্ট ইনফরমেশন মানে ওই প্রতিষ্ঠানের সাথে অথবা ওই ব্যক্তির সাথে যোগাযোগের যতগুলো মাধ্যমগুলো সেগুলো ইউজ হবে এখানে। এখন যেহেতু এখানে আমি ডিজাইনটা রাখছি সেন্টার বেস, তাহলে আমার এগুলোও হবে সেন্টারে। ওকে, তাহলে আমি এখন দেখতেছি যে ওর দুটো হোয়াটসঅ্যাপ, ওর ইনস্টাগ্রাম, ওর ইমেল, ওর ওয়েবসাইট সবই তো প্রয়োজন। তাহলে এখন আমি তো ট্রাই করব যে এগুলোকে কি এক লাইনে করা সম্ভব কি না। আমার ল্যাপটপে কি ফন্টগুলো সেট আপ করা নাই? চলে আসছে। তাহলে আমি ফন্টগুলো পেয়ে গেলাম, ফন্টটা পেয়ে গেলাম। এটা কী ফন্ট আসলো? আচ্ছা, আমরা এখান থেকে এগুলোকে একটু ট্রাই করবো যে এক লাইনে ইউজ করা যায় কিনা। এখানে আমরা আইকনগুলো দিব। ওকে, তাহলে পুরোটাকে একটা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে এটাকে আমরা সেন্টারে দেবো। আচ্ছা, এখন ফন্টের সাইজ কত হবে? বিজনেস কার্ডের জন্য 7, তাহলে এখানে আমরা ফন্টের সাইজ ইউজ করবো অ্যাটলিস্ট 12। তাহলে পুরোটাকে শিপ পয়েন্টার ধরে আমরা এইভাবে করে বড় করে নিই এবং ওপেন করে দেখি কত হয়েছে ফন্টের সাইজ। 11.4।
নাহলে একটু ছোট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা আবার বেশি লম্বা হয়ে যাচ্ছে। না, অনেক বেশি ইনফরমেশন। আমাকে একটা কাজ করতে হবে, একটা জিনিসকে নিচে নামাইতে হবে। আমি এটাকে নিচে নামাবো। আচ্ছা, তাহলে এটাকে আমি সেন্টার করে নিলাম। আমি একটু চেক করে দেখি, ফন্টের সাইজ 12, ঠিক আছে। তাহলে লিডিং হবে অ্যাটলিস্ট 14, 15, 16 এরকম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাকে আইকনগুলোকে আবার একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কারণ আমি যদি সবগুলোকে এক লাইনে করতে চাই তাহলে ওগুলো সব অনেক বড় জায়গা নিয়ে নিচ্ছে। এভাবে করে আমরা রাখলাম। আর একবার আমরা গ্রুপটাকে সেন্টার করে নিলাম, সেন্টার। এখন আমরা এটাকে এইভাবে এখানে রাখতে পারি, মোটামুটি এরকম একটা পজিশনে রাখলাম। ওকে, ব্যাক সাইড থাকলো। এখন যেহেতু আমাদের জায়গা আছে, আমি একটু বড় করে দিলে দোষে কিছু নেই, মানে ইনফরমেশনগুলো আমি যদি একটু বড় করে দিই, 13-14 করে দিই, দোষে কিছু নেই। কিন্তু 12 নিচে নামাতে হবে না, যেহেতু এটা বড় সাইজের একটা কাগজ, সেখানে 12 ইউজ করলে খুব ছোট্ট হয়ে যাবে। আপনি 13-14 ইউজ করলে দোষের কিছু নাই, তবে অ্যালাইনমেন্ট, এইগুলো সাইজ, লিডিং, এগুলো ঠিক রাখতে হবে। সেন্টার পজিশন হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে এই ব্যাকসাইডের কাজ শেষ। ব্যাকসাইডে আর আমার কেমন কিছু করার নেই, তাহলে আমরা এটাকে সেভ দিয়ে দিই। আমরা কিন্তু মকামের ভিতরেই কাজ করতেছি। ক্লোজ করে দিলাম। তাহলে আমি যদি এখন যাই, এখানে দেখতে হচ্ছে আমার এই যে হয়ে গেছে এই পার্টটা। এখন আমরা ফ্রন্ট সাইডে চলে আসি। ফ্রন্ট সাইডটাকে ওপেন করলাম। আমি আমার বিজনেস কার্ডের এইখানে দেখতে পাচ্ছি যে এইখানে আমরা এই লোগোটা ইউজ করছি, ক্লিন বিউটি, ওর যেটা মেইন লোগো। আমরা এই লোগোটাকে নিয়ে চলে আসলাম ফ্রন্টে। এখানে আমরা লোগোটাকে সেন্টার করে নেব, একটু বড় করে নেব লোগোটাকে, যাতে করে হাইলাইট হয় লোগোটা। এইভাবে হাইলাইট করে নিলাম। আর ওর প্রতিটা ডিজাইন এলিমেন্টের মধ্যে আমরা এই ফুলগুলো ইউজ করছিলাম। ও বলছিল যে ওর এইগুলো লাগবে প্রতিটা ডিজাইনের মধ্যে। আমরা সেখান থেকে এই দুটাকে এখানে নিলাম, একটু বড় করে নিই। এইভাবে করে আমরা এখানে ফুলগুলোকে ইউজ করলাম, ঠিক আছে। এখন আমরা আর কি করতে পারি ফ্রন্ট সাইডে? আর যেটা করতে পারি, এইখানে একটা কথা আছে ওর, যে ওরা কোথায় কোথায় ওদের অ্যাক্টিভিটিসটা চালায়। হ্যাঁ, দোহা, কাতার, এরকম কয়েকটা শহরে ওদের অ্যাক্টিভিটিস আছে। আমরা এই লেখাটা এখানে ইউজ করতে চাচ্ছি, কিন্তু এখানে যেটা বিষয় হচ্ছে যে ফ্রন্ট সাইডটা একটু সিম্পল হয়ে যাচ্ছে। তা আমি এক কাজ করি, এইখানে একটা শেপ আমি ইউজ করতে যাচ্ছি। এইভাবে শেপ ইউজ করব, ওই কালারের। আর এই টেক্সটটা আমি একটু বড় করে এখানে ইউজ করব। শেপটাকে আমরা নিচে ইউজ করি একটু, যাতে ফুলটা পুরোটাই দেখা যায়। কোনটা এইভাবে করে আমরা ইউজ করলাম, করে এই সেটটার কাজটা কমপ্লিট করে দিলাম।
ঠিক আছে, যেহেতু ওর বিজনেস কার্ডটাতে দেখতেছি কিছুই নেই, সিম্পল, ওর সিম্পলি পছন্দ, তাহলে আমরা এর চেয়ে আর বেশি জটিল করতে চাবো না। সিম্পলি আমরা এই পকেট দুইটার কালারটা করে দেবো এই ব্যাকগ্রাউন্ডের কালার। তাহলে সেক্ষেত্রে আমি তুলে দেবো ইউর লেফট পকেট ইমেজ, ডাবল ক্লিক করবো, এখানে একটা শেপ আছে, আমি শেপের কালারটা চেঞ্জ করে দেবো। ওকে, সেভ ক্লোজ। আমি আমার রাইট পকেটে যাব, রাইট পকেটে ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করে দেবো। ওকে, তাহলে হয়ে গেল আমার প্রেজেন্টেশন। কন্টেন্ট তো আর নাই। এখন ও যদি বলতো যে তুমি আমার এখানে কিছু লেখা অ্যাড করে দাও, তখন আমরা ইউর লেফট ইমেজটাকে ডাবল ক্লিক করে এখানে লেখাটা অ্যাড করে দিতাম। দিলাম তো এই দিছি, আর এখানে তো সমস্ত কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আছেই। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে করে একটা প্রেজেন্টেশন ফোল্ডার করে বাইরে দেখাতে পারি। এখন ও যদি পছন্দ হয় তাহলে তো হলো, ও যদি বলে না তুমি আমাকে আরও কিছু দেখাও, তাহলে আপনি এখন আরও কিছু করে দেখাবেন। তবে বিষয় হচ্ছে যে এই ব্যাক সাইডটাতে হবে লোগো আর কন্ট্যাক্ট ইনফরমেশন, আর ফ্রন্ট সাইডটাতে লোগো, সাথে কোনো স্লোগান থাকলে স্লোগান, কোনো শেপ টেপ ইউজ করতে শেপ, আপনার যেভাবে খুশি সেভাবে আপনি চিন্তা করতে পারেন। তাহলে এইভাবে করে আমরা একটা প্রেজেন্টেশন ফোল্ডার তৈরি করি। এখন আপনি যদি একটু গুগলে গিয়ে সার্চ করেন স্পেসিফিক যেগুলো, যে প্রেজেন্টেশন ফোল্ডার freelancer.com লিখে সার্চ করতে পারেন। প্রেজেন্টেশন ফোল্ডার freelancer.com। তাহলে আমরা যদি প্রথম যে ডিজাইনটা দেখি, তাহলে এখানে দেখেন ওই একই মকআপ ইউজ করা। কারণ এটা আমাদের স্টুডেন্টেরই কাজ, আমরা ওই মকআপটা দিচ্ছি, ওই জন্য ও ইউজ করছে, এগুলো সব আমাদের স্টুডেন্টের কাজ। এটা যদি দেখেন, এটা একটা কন্টেস্ট। এই প্রেজেন্টেশন ফোল্ডারটার $125 একটা কন্টেস্ট ছিল, শুধু প্রেজেন্টেশন ফোল্ডারের কন্টেস্ট। এটা যদি একটু দেখেন, $125 শুধু প্রেজেন্টেশন ফোল্ডার। সেখানে কিন্তু এই যে সাইজ টেজগুলো বলে দিচ্ছিলাম। তো কি ডিজাইনটা নিল? এই ডিজাইনটা দেখেন, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। এই যে লেফট পকেট, রাইট পকেট। অনেক সময় আমরা রাইট পকেটটাতে বিজনেস কার্ড আটকায় দিয়ে দেখাই, যদি সেই ওই পকেটের মধ্যে বিজনেস কার্ড আটকায় দেয় কেমন লাগবে? তাহলে এইখানে যদি আমরা আরও মানুষের ডিজাইনগুলো দেখি, বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্নভাবে এখানে ডিজাইন সাবমিট করছে। তো যাই হোক, এটা একটা এক্সাম্পল, এটা আমি উইন করছিলাম অনেকদিন আগে ঘটনা। তো আমরা এখন যদি আর একটু দেখি, দেখেন এটা একটা প্রেজেন্টেশন ফোল্ডার, এইটা একটা প্রেজেন্টেশন ফোল্ডার। এখন এই যে ডিজাইনগুলো, কারণ সবসময় তত সিম্পল হবে না, এই যে প্রেজেন্টেশন ফোল্ডার, তাহলে ডিজাইন যেটাই হোক না কেন আপনাকে কাজটা করতে হবে ওইভাবে। এই যে এটা প্রেজেন্টেশন ফোল্ডার। এখন আপনি আমাকে বলেন যে এই ডিজাইনটা আপনি করতে পারবেন না? যদি আপনাকে প্র্যাকটিস করার জন্য আপনি করতে বসেন যে আমি এখন আজকে এইটা ডিজাইন প্র্যাকটিস করব, তাহলে এই ডিজাইনটা কীভাবে করবেন? ক্লিক করি একটু, এটা একটা দেখেন ফাইবারে গিয়ে চলে গেল। আমরা যদি ফুল স্ক্রিন করে দেখি, দেখেন আমরা ইমেজটাকে সেভ করে নিই। এটা একটা প্রেজেন্টেশন ফোল্ডার,
তাহলে মূল কাজটা করা হয়েছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক। ইনসাইডে তো কিছুই নেই, পকেট তো ওরকম কিছু ইস্যু নেই, পকেটগুলো এক একজন এক এক রকমের মতো করে, সেই জন্য মূল পার্টটা হচ্ছে এই দুটা। তাহলে এটা হচ্ছে ওদের লোগো। এখানে একটা ইমেজ ইউজ করছে, যেহেতু রিয়েল এস্টেট কোম্পানি, ইমেজটাকে ব্লেন্ড করে দেওয়া হয়েছে। ব্লেন্ড করে দিতে পারেন, ইমেজকে ব্লেন্ড করা। ইরেজার টুল নেবেন, ইরেজারটাকে 0 করে দেবেন হার্ডনেস, দূর থেকে একটু একটু করে ব্রাশ করবেন, তাহলে মাথাগুলো এরকম স্মুথ হয়ে যাবে। এইখানে ওই ওদের স্লোগান বিউটিফুল হোম দিয়ে ওটা টেক্সট। ব্যাক সাইডে এখানে শেপ, এখন ওর মাথায় একদম শেপের আইডিয়া আসছে, ইউজ করছে। ওটা কালার, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন, ইমেল, ওয়েবসাইট, ফিজিক্যাল অ্যাড্রেস, লোগোটা। এখন এটাতে যদি এই ধরনের কিছু চায় তাহলে এই দেবেও, নাইলে নাই। সবাই তো চাবে না, এটা তো দামি প্রেজেন্টেশন ফোল্ড, এটা তো কোনো ক্লায়েন্টের করা না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটু দেখি ওর ওখানে ক্লায়েন্টের কাজ করা কোনো প্রেজেন্টেশন ফোল্ডার আছে কিনা। এইটা একটা ক্লায়েন্টের, এই যে নাইস অ্যান্ড ইজি টু ওয়ার্ক উইথ, তার মানে আমরা বুঝতে পারছি এইটা সে কোনো একটা ক্লায়েন্টের জন্য করছিল। এই যে এই যে সে একটা রিভিউ দিছে ক্লায়েন্টটা। আমরা যখন ফাইবারে কাজ করি তখন আমরা আমাদের কাজের ইয়েগুলো আমাদের যে 5টা ইমেজ তার সঙ্গে যোগ হয়ে যায়, যদি আমরা অ্যাড করি 6 নম্বর ইমেজটা হবে বাইরের কাজের ইমেজ, যদি আমরা অ্যাড করি, বাইরে যদি অপশন দেয় অ্যাড করা। তাহলে দেখেন এই যে প্রেজেন্টেশন ফোল্ডারটা, সেখানে ওইটা এই যে লোগো, এখানেও সে একটা ছবি ইউজ করছে, এটা কমন একটা ছবি, গুগলেই সার্চ করলে পেয়ে যাবেন। ওই প্রতিষ্ঠান কি সার্ভিস দেয়, ওরা বলছে যে তুমি এটা ফ্রন্টে ইউজ করো। ওরা বলছে যে আমরা সার্ভিসগুলো চাই। তাহলে সেখানে কি করা হলো, যে এই যে বিষয়টা, এই এখন আপনি আমাকে বলেন যে এই বিষয়টা আপনি করতে পারবেন না, এখানে একটা ফন্ট ইউজ করে বুলেট করে সার্ভিসগুলোকে হাইলাইট করা। ফ্রন্টে এটা গেল, ব্যাকে আবার ওই লোগো, এখানে সে ওদের প্রজেক্টগুলোর 3টে ছবি ইলিপস দিয়ে ক্লিপিং মাস্ক করা, এখানে একটা শেপ দিয়ে সাদা ব্যাকগ্রাউন্ড করে ওখানে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এইভাবে করে ইউজ করা। এইভাবে করে আমরা করতে পারি, দোষের কিছু নেই। পায়ের কেটে দেখাচ্ছে, বাইরের পছন্দ হয়েছে, শেষ। আমি বলেন এখানে না পারার মতো কিছু আছে? যদি এইটা আপনি প্র্যাকটিস করবেন, আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। মানে আপনি যেখানে যে ডিজাইনটা দেখবেন, এইটা আচ্ছা দেখি তো বানাই ফেলি, একটু হুবহু বানাই, হুবহু যা আছে তাই, কোনো 19-20 না। তাহলে আপনি LYD কনস্ট্রাকশন নামে সার্চ দেন, ওদের লোকটা পান কিনা, লোকটা পাইছেন। এখন এখানে যা আছে হুবহু তাই করবেন, এক চুল পরিমাণ 19-20 না হয়। একটা জিনিস দেখিয়ে দিয়েই করতেছেন, তাও যদি 19-20 হয় তাহলে কেমন হলো? আপনাকে না দেখেই করতে বলা হয়নি, দেখে দিয়ে করতেছেন। তাহলে এখানে যতটুকু আইকনের ছাপ, যতটুকু গ্যাপ, একদম মিলাই করবেন। ওকে, বন্ধ দিয়ে আরো 2বার। তাহলে এটা গেল। আবার যদি আমরা একটু নেক্সটে দেখি, এটা আর একটা প্রেজেন্টেশন আরেকজনের জন্য, সেও 5 স্টার দিচ্ছে। তাহলে এইখানে যদি একটু দেখি, এটা হচ্ছে লোগো, এই যেটা শেপ ইউজ করছে, সে শেপটা আবার 2টা সাইড জুড়েই আছে। এই যে আমরা যদি ব্লু শেপটার কথা চিন্তা করি, ব্লু শেপটা কি আছে, 2টা জুড়েই, 2টা সাইড জুড়েই আছে। তাহলে এইটা কিভাবে করে করবো আমরা, এই ধরনের কাজটা কিভাবে করবো? দেখেন এখানে কিন্তু জাস্ট একটা শেপ, ওভার কি করছে, ওই শেপের সাথে মিল রেখে আবার একটা টেক্সটও লিখছে। এইভাবে টেক্সটটা কিভাবে লিখলো, এটা পাথরের উপরে এইভাবে লিখলে এইভাবে লেখা যায়। আবার এই শেপটা উল্টা পাশ দিয়ে আবার এইখানে এইরকম আসলো করে, হ্যাঁ ফ্লিপ করলে মিলবে না, এটা বহু এক না, এটা এমনি একটা কাস্টমার এটা করা, পেন্টুল দিয়ে একটা কাস্টমার একটা শেপ করা। আমরা এই কাজটা কিভাবে করতে পারি, মকআপ তো এইটা, আমি তো দেখাবো মকআপ এইভাবে। তাহলে আমি যদি ওইটাই করতে চাই, তাহলে আমরা যেটা করব, এই যে আমাদের ফ্রন্ট ইমেজটা আছে, এটাকে ডাবল ক্লিক করলাম। এখন যেহেতু 2টা সাইডকে আমাকে মিলাইতে হবে, যেন মিলে যায় মাথাগুলা 2টার পাশেরই,
এখন আমি যখন এই সাইডে একবার কাজ করবো, ব্যাক সাইডে একবার কাজ করবো, আমি বুঝতে পারবো না যে কতটুকু মিললো না মিললো, কারণ দুইটা মিলে তো একটা বইয়ের মতো হচ্ছে। একটু কম বেশি হলে তো বোঝা যাবে যেটা নিচে নামে গেছে উপরে উঠে গেছে, আর ভালো লাগবে না। সেই জন্য এইখানে কাজ করা যাবে না। এইভাবে আমরা যেটা করবো, এটা তো স্মল অবজেক্ট, সাইজ তো ঠিকই আছে, ইমেজে গিয়ে আমরা এটাকে ডুপ্লিকেট করে নেব। ঠিক আছে, ডুপ্লিকেট করে নিলাম আর অরিজিনালটাকে ক্লোজ করে দিলাম, নো। তার মানে আমার মকআপটা ঠিক থাকলো। বুঝতে পারলাম কি কী করলাম? এটা এই যে স্মল অবজেক্টটাকে আবার ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করলে তো আর স্মল অবজেক্টের সাথে সম্পর্ক থাকলো না, মকআপের সাথে সম্পর্ক থাকলো না। ওকে, আমি এগুলো ডিলিট করে দিলাম। এখন আমি কি করব, এইখানে একটা পার্টিশন দিয়ে দিলাম। এই গাইডের কোনো প্রয়োজন নেই, জরুরি নেই, এগুলো গাইড জরুরি নেই, আমার শুধু এইটা লাগবে আমার পার্টিশন। আমরা কি করব, ক্যানভাসে গিয়ে এইটা ডাবল করে নেব এই পাশ থেকে। তাহলে 18 আর হচ্ছে 125 ডাবল হচ্ছে 0.25, তাহলে হচ্ছে 18.25। যদি ওকে দিই তাহলে এই দিকে আর একটা পার্ট বেড়ে গেল। বুঝা গেল কি? আমি এইটাকে ডুপ্লিকেট করলাম, করে এই শেপটাকে রাইট সাইডে দিয়ে দিলাম। সমস্যা আছে? তাহলে এখন এইটা হচ্ছে আমার ফ্রন্ট, এইটা হচ্ছে আমার ব্যাক। বুঝে গেল? এখন আমি একটা শেপ তৈরি করব। এই একটা রেক্টেঙ্গল তৈরি করলাম। কি এটা? কিসের কল? দেখেন, তাহলে এখন আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, ওয়ার পেয়ে গেলাম। এখন আমি চাচ্ছি এরকম এইটা উঁচু হয়ে নিচু হয়ে এটা উপরে গেছে। আচ্ছা, ওকে, তাহলে এইটা হবে উঁচু। তাহলে এই যে উঁচু হইল, এইটা হবে নিচু, এই যে নিচু হইল, বুঝছেন? এইটা উঁচু হইল, এটা যদি একটু উঁচু সেই উঁচু হইল। সমস্যা আছে? শেপটা হয়ে গেল, বুঝতে পারলেন? ইজিলি এটা শেপ হয়ে গেল। কালার তো সেটা তো ব্যাপারই না, আপনার লোগোর কালার যা তাই ইউজ করবেন, তাই না? নাকি লোগো নিয়ে কোনো ইস্যু আছে? কালার নিয়ে কোনো ইস্যু আছে? কালার নিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা নেই। কালার আমার লোগোতে যা কালার আছে তাই ইউজ করবে। এখন ওই ডিজাইনটা দেওয়ার কী করছে, এইখানে আমার একটা এক্সট্রা অংশ হয়ে গেছে, তাই না? এটাকে ডুপ্লিকেট করেন, করে নিচের কালারটা করে দেন সাদা, একটু মাথাটা বের করে দেন। ও, ওখানে মাথা বের করার করে কিছু নেই, লাগা ছিল ওখানে, দেখ ওই ডিজাইনটাতে লাগা ছিল না? তাহলে এই একটু লাগা এইরকম করে দিলেন, এটা হয়ে গেল এই পাশে। হ্যাঁ কি ভাই, বুঝতে পারছেন? আবার লালটাকে আর একটা ডুপ্লিকেট করলাম, করে একদম নিচেরটাকে আবার এই পাশ দিয়ে একটু গ্যাপ রাখতে হবে, একটু হয়ে গেল। সে একটা শেপ দিয়ে হয়ে গেল। বুঝে গেল? খুব কঠিন এটাই আছে না? এটাই করছে না সে? এইভাবেই তো করছে। তাহলে এখানে যেটা এখন আছে যে এইখান দিয়ে আমি এইভাবে করে একটা লেখা লিখতেছি, আমি একটা লেখা লিখবো যদি এইভাবে করে হয়। তাহলে আমি যেটা করতে পারি, আমার কাছে পেন টুল আছে, এটাকে আমি শেপ করে নিলাম। ওকে, আমি ফিল না করে এটাকে স্টক করে নেব। স্টক, ফিলটাকে অফ করে দিলাম, স্টকটা অন করে দিলাম। আমি যদি মনে করি যে এখান থেকে লেখাটা শুরু হবে, সরি, কোনো শেপ সিলেক্ট থাকা যাবে না, মনে রাখতে হবে যখন আমি পেন টুল দিয়ে কোনো শেপ তৈরি করবো তখন ধরো অন্য কোনো শেপের লেয়ার সিলেক্ট না থাকে, তাহলে কিন্তু দুটা মিলে একটা হয়ে যাবে। এইখানে একটা ক্লিক করলাম, ওই শেপের সাথে মিল রেখে একটা পাত তৈরি করে নিলাম, একটা পাত। এখন এই যে শেপটা আছে এটা সিলেক্ট থাকবে। টেক্সটে গিয়ে আমি এমনি এমনি ক্লিক করি, এখানে আমার যে নর্মাল টুলটা আছে সেটা নিয়ে যদি আমি এখানে যাই, ক্লিক করি একটা,
লেখা তৈরি হয়ে গেল অটোমেটিক। লেখাটার কালারটা আমি ব্ল্যাক করে দিই অথবা রেড করে দিই, যেটা খুশি আমার। না, ব্ল্যাকই করি, ব্ল্যাক করে দিই। ফন্টের সাইজটাকে একটু বড় করে দিই, 13, 14, 15, 16। আমার কাঙ্ক্ষিত লেখাটা আমি এখানে ইউজ করে দিই, চলে আসছে। তখন আমি এই শেপটাকে ডিলিট করে দিলাম, বুঝা গেল? তাহলে লেখাটা বাঁকা হয়ে গেল। ওইভাবে আমি যদি আরও উপর পর্যন্ত চাই, তাহলে আমার শেপটা আরও উপর পর্যন্ত তৈরি করতে হবে। কে বোঝে নেই? বুঝে গেছে কি করলাম? এই লেখাটা কীভাবে লিখলাম বুঝে গেছে? আচ্ছা, ওকে, ডান। এইখানেও আমি সেমভাবেই চাই যে এইখানেও আমি একটা ট্যাগলাইন, ওদের কোনো ট্যাগলাইন আছে, অবশ্যই বাইরে ক্লিক করে নিতে হবে, কোনো শেপ সিলেক্ট থাকা যাবে না। স্টক থাকবে, ফিল আপ থাকবে। এইখানে ক্লিক করলাম, এই পর্যন্ত লেখাটা চাই। এইভাবে করে একটু কার্ভ করে নেব। ওকে, মুভ টুলে ক্লিক করলাম, এই যে এইটা। আবার আমি টেক্সট টুলে যাব, ক্লিক করব। ওকে, শেপটাকে ডিলিট করে দিলাম, হয়ে গেল লেখা। বুঝা গেছে? এইখানে লোগোটা ইউজ করলাম, সেটা তো লোগো তো হইতেই থাকবেই। এখানে লোগোটা ইউজ করলাম। এখানে যদি কোনো লেখা চায় সে চাই দিলাম। যেখানে এসে ইউজ করছে কি, ও বলছে যে আমাদের কোম্পানির গভর্নিং বডির ছবি এবং নাম টাইটেল চাই। এটা তো আর আমি দিতে পারবো না, বায়ার তো বলবে, তাই না? আমি তো আর অদৃশ্যের সাথে কাজ করবো না, বায়ারের সাথেই তো কাজ করবো। বায়ার বলবে আমরা আমাদের প্রেজেন্টেশন ফোল্ডারের ফ্রন্ট সাইটে আমাদের গভর্নিং বডির ছবি আর নাম টাইটেল চাই। সেখানে কি আছে? সিইও আছে, অ্যাটর্নি ল আছে, অ্যাটর্নি যাই যার কথা হোক, শুধু কথা। তাহলে আমি এখন কী করতে পারি? এইভাবে করে শেপ তৈরি করতে পারি। এখন সেটা যে ওইরকম শেপে হতে পারে জরুরি না। আমি ইলিপস করলাম, আমি রেক্টেঙ্গুলার করলাম, আমি হেক্সাগন করলাম, সমস্যা আছে? ওকে বলে দিবে যে তুমি এখানে ওইরকমই শেপ করো, ওটা বলবে না। আমি যে শেপটা করবো সেটা আর পছন্দ হলেই হলো। 3টা ইলিপস তৈরি করলাম, ক্লিপিং ম্যাচ করলাম, নিচে ওদের নাম লিখলাম। পিছনে আমি এখানে লোগো ইউজ করলাম, যেহেতু উপরে জায়গা নেই, তাহলে এখানে লোগো ইউজ করলে অবশ্যই সাদা কালার করে নিব। ওদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এখানে ইউজ করি। কি ভাই, সমস্যা হচ্ছে? রঙের গন্ধ কি এখনো আছে? আচ্ছা, ফাইনালি আমার ডিজাইনের কাজ শেষ। এখন আমি এটাকে বাইরের সামনে রিপ্রেজেন্ট করব। তাহলে আমি রেক্টেঙ্গুলার মার্কেট টুলে যাব। এখান থেকে আমি এই পাশ থেকে এই অংশটুকু সিলেক্ট করে নেব পুরো ডিজাইনটা কমপ্লিট হওয়ার পরে। এখন আমি Ctrl+Shift+C দিয়ে কপি করে নেব। নিয়ে আমি এবার এটাকে এখন শুধু অ্যাজ এ মক আপ হিসেবে ইউজ করবো, আর কিছু না। এখানে গিয়ে আমি ডাবল ক্লিক করব আর এখানে পেস্ট করে দেব, সেভ, ক্লোজ। ওকে, এখন এইখানে থাকবো, এটা সিলেক্ট আছে, এটা সিলেক্ট করতে হবে, ইনভার্স করে দিই। Ctrl+Shift+I, ইনভার্স করা যায় না? কোথায় আছে? Ctrl+Shift+C দিয়ে কপি করে নিলাম। আমরা এখানে গিয়ে ডাবল ক্লিক করে পেস্ট করে দিলাম। Ctrl+S দিয়ে সেভ করলাম, Ctrl+W দিয়ে ক্লোজ করলাম। তাহলে মিলে গেল। বুঝা গেল? এখন এই জায়গাটা দুইটার কালার ব্লু করে দেবো অবশ্যই। আমার যেহেতু এখানে আমি ব্লু কালার ইউজ করছি, এই ব্লুটা আমি পিক করে নিলাম। এখন দুইটাকে কালারটা করতে হবে না? এখন এটা তো জাস্ট মক আপ, তাই না? এখানে তো আর ডেলিভারি দিচ্ছি না আমি। এইটা কি ডেলিভারি দেবো? এটা মক আপ। তাহলে দুইটার কালার চেঞ্জ করতে হবে না? তবে একটু খাটনিটা কমাই দিই আমরা। এটা তো এইটার মধ্যে তো দুইটা পকেট আছে না? এই ফোল্ডারটার মধ্যে দুইটা পকেট আছে না? এই পকেটের উপরে একটা কালারের লেয়ার নেই, সলিড কালারের লেয়ার নিলাম। ওইখানে আমরা এক্স্যাক্টলি ওই কালারটাই দিলাম, হলো। ওকে, ওই সলিড কালারের লেয়ারটার সাথে যদি পকেটগুলোর ক্লিপিং ম্যাচ করি, বুঝা গেল? কি করলাম? ক্লিপিং ম্যাচ করলে কি হলো? কারণ ওই ফোল্ডারে তো দুইটা শেপেই আছে, আর তো কেউ নাই। তো ক্লিপিং ম্যাচ করার কারণে ওই যতটুকু শেপ অতটুকুই কালারটাকে দেখা যাবে, একবারে হয়ে গেল। আমি যদি আমার মন চাই লাল করবো, জাস্ট শুধু লালটা চেঞ্জ করবো, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আমি যদি গ্রিন চাই গ্রিন হবে, তাহলে পিঙ্ক চাইলে পিঙ্ক হবে, যা খুশি তাই হবে। তার মানে আমার মকআপের মধ্যে যদি এই জিনিসটা করা থাকে, আমার বারবার আর পকেটের কালার
স্মল ব্রাউজার ওপেন করেই করতে হবে। এখন যদি বার বলে যে তুমি এখানে একটা ট্যাগলাইন ইউজ করে দাও, তখন আর এটা রাখা যাবে না, এটা অফ, এটা বাদ। ওকে, তাহলে আমাকে ম্যানুয়ালি লেফট পকেটে ডাবল ওপেন করে আগে কালারটা করে নিতে হবে ব্লু। এবার এইখানে আমি একটা লেখা অ্যাড করব। ওইখানে যদি কালার বলে ওই লেয়ার থাকে তাহলে যদি লেখা দেখা যাবে না, হ্যাঁ লেয়ারটা উপরে, তাহলে আমি এটাকে সেভ করবো লেখা সহ। আবার রাইট পাশে এইটা ওপেন করব, ওখানে যদি কোনো কিছু চায় বলে যে এখানে আমাদের বিজনেস কার্ডটা অ্যাড করে দেখো তো কেমন দেখা যাবে, তাহলে আমি এটাকে ওপেন করব করে সবার প্রথমে কালারটা চেঞ্জ করব, কারণ কালারটা তো ব্লুই হবে। এবার আমি ওদের বিজনেস কার্ডটা এখানে বসাই দেবো, দিয়ে সেভ করে ক্লোজ করে দেবো। তো এখন হয়ে গেল আমাদের পেন্সিল, বুঝা গেল? তাহলে এখন আপনাদের কাজটা হবে এইখানে সারা দুনিয়ার যেখানে ডিজাইন আছে খুঁজে বের করেন, খুঁজে বের করে দেখতে হবে আপনাদের। এই যেমন আমি ফাইবার থেকে খুঁজে বের করবো, কারণ ফাইবারের শত শত সেলার আছে যারা প্রেজেন্টেশন ফোল্ডার বানায়, ওই বায়ারকে কীরকম ফাইল দেয় ওরা সেটা দেখার জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে 5 নম্বর ইমেজের পর থেকেই দেখা শুরু করে। আবার নেক্সট এইটা আবার আরেকটা বায়ারকে দিছে, এটাও আপনি বানাবেন, হাজার হাজার বানাবেন, শত শত বানাবেন, তাহলে আপনি ডিজাইনার হতে পারবেন, আপনি টিকে থাকতে পারবেন মার্কেট প্লেসে। এটা আছে যা আসতাই, লোগোর দরকার নেই, খালি শেপটা বানান, যা আসতাই বানান, হুবাহু বানান। এই যে আইকনগুলো কীভাবে ইউজ করছে, এখানে কীভাবে ইউজ করছে, হুবাহু করেন আপনার যদি আগ্রহ থাকে। নেক্সট আবার দেন, আবার এটা একটা আপনি আপনার মতো করে একটা ইমেজ ক্লিপিং ম্যাচ করেন, এখানে একটা লোগো ইউজ করেন, যা মন চায় ছবি ইউজ করেন, এখানে একটা ছবি ইউজ করেন, যা মন চায় ছবি ইউজ করেন, কিন্তু এইখানে গ্রাডিয়েন্ট ইউজ করেন, কিন্তু এখানে যা আছে তাই করতে হবে। তাহলে এইভাবে করে যদি আপনি একটা গিগের ইমেজ এইভাবে ঘাটতে থাকেন, এখানেই আমরা 50-60টা এক্সাম্পল পেয়ে যাব একটা বায়ারের গিগের মধ্যেই, বুঝতে পারলেন? তাহলে এইভাবে করে যদি আপনি 10টা সেলার দেখেন যারা টপ লেভেল সেলার, প্রচুর অর্ডার পাচ্ছে এখানে প্রেজেন্টেশন ফোল্ডার নিয়ে যে কাজ করতে, শুধু আপনার 1-150 প্রেজেন্টেশন ফোল্ডার বানানো হয়ে গেছে। এর আপনি ফাইবারের কাজ শুরু করছেন, এগুলাই মডিফাই করে বাইরে দেখান, হয়ে গেল। যেগুলো প্র্যাকটিস করে আসছেন, ওর লোগো দিয়ে ওর কন্টেন্ট দিয়ে বানায় ওকে দেখান, 10টা দেখাইলে 5টা দেখাইলে কবে যে আমার এটা পছন্দ হয়েছে, দিয়ে দিলেন। এই তো জার্নিটা কত স্মুথ হইল। আর কোনো প্র্যাকটিস করবেন না, কোনো কিছু করবেন না, যা মন চায় করেন, আর কোনো কথা নেই। পরবর্তীতে ডিজাইন নিয়ে আমরা কোনো সাপোর্ট দেবো না, যারা এই সময় ক্লাসে কোনো কথা বলবে না। গিগ বানাইতে আসছেন, ভাই কী ডিজাইন দেবো আমরা জানি না, কী ডিজাইন দেবেন সেটা আপনি জানেন, আপনি প্র্যাকটিস করেন নি কেন একদিন থেকে, কোর্স শেষ, এখন গিগ দিতে আসছেন, আপনি এখন প্রেজেন্টেশন ফোল্ডারের মধ্যে গিগের ইমেজের মধ্যে কী ডিজাইন করবেন আপনি এখন খুঁজে পাচ্ছেন। আমরা করে দেবো আপনাদের ইমেজ, কতজনের করে দেবো, 1-2 স্পেশালি রিকোয়েস্ট করে দিলাম, বাকিদের বোঝা গেল কি? অতএব ফ্রিল্যান্সার, ডিজাইনার এগুলো হইতে চাইলে প্র্যাকটিস করতে হবে। এখন অন্য ডিজাইন দেখি কপি করতেছি, ভাই চুরি করতেছি, ভাই এটাই করেই টিকে থাকতে হবে আপনাকে, যতদিন আপনার মাথা থেকে ডিজাইন আসতেছে না, কিছু করার নেই, এভাবেই কাজ করতে হবে। এনে চুরি ও নিশ্চয়ই অন্য কারো ডিজাইন থেকে আইডিয়া নিছে, ভাই ও তো আর ডিজাইনের উপর পড়াশোনা করেনি। মানে আমরা তো কেউ ডিজাইন নিয়ে পড়াশোনা করিনি 1 থেকে, যে আমি অনার্সে 4 বছর পড়ছি, মাস্টার্সে 2 বছর ডিজাইন পড়ছি, 6 বছর পড়ছি, শুধু ডিজাইন পড়ছি, তাহলে আমার আর অন্য ডিজাইন দেখার প্রয়োজন পড়বে না, আমি নিজে নিজে তখন ডিজাইন তৈরি করতে পারবো, তা তো করিনি। তাহলে আপনি টিকে থাকবেন কীভাবে? টিকে থাকার একটাই উপায়, আপনাকে বেশি বেশি করে মানুষের ডিজাইন দেখতে হবে, বুঝা গেল? বেশি বেশি করে ডিজাইন দেখতে হবে, বায়াররা কী ধরনের ডিজাইন পছন্দ করে সেগুলোর একটা আইডিয়া নিতে হবে, প্র্যাকটিস করতে হবে, ওগুলো দিয়েই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে টিকে থাকতে হবে। কাজ করতে করতে দেখবেন আপনার মাথা থেকে একটা আইডিয়া আসতেছে, বুঝা গেল কি? তাহলে আপনি মনে করেন যে ও করছে এই মাথাটা উঁচা, আপনি এখন বললেন এই মাথাটা উঁচা, এই মাথাটা নিচা, পার্থক্য একটু হয়ে গেল, বুঝতে পারলেন? বললেন ভাই বিজনেস কার্ডের সাথে এটা সম্পর্ক, আপনি বলেন না যে এই শেপটা আমি বিজনেস কার্ডে ইউজ করবো, এটা বলেন তো। এখানে তো ও গিগ দিয়ে রাখছে, ও প্রেজেন্টেশন ফোল্ডারে, ওর তো বিজনেস কার্ডের কোনো আলাপই নেই, ওর গিগটাই হচ্ছে আই উইল ডু প্রেজেন্টেশন ফোল্ডার ফর ইউ, তাহলে ওখানে বিজনেস কার্ড কোথা থেকে আসবে? বোঝেন নেই? ফাইবারে এই একটা সুবিধা
যে আপনি একটা সার্ভিসের মধ্যে একটা গিগের মধ্যে অনেকগুলো আইটেম দিয়েও কাজ করতে পারেন, আবার ইন্ডিভিজুয়াল একটা একটা করে গিগও দিতে পারেন। একটা সেলার 7টা পর্যন্ত গিগ দিতে পারেন। তাহলে আপনি বিজনেস কার্ড, আপনি শুধু বিজনেস কার্ডের উপরে একটা গিগ দেন, শুধু লেটারের উপরে একটা গিগ, শুধু ইনভয়েসের উপরে একটা গিগ, স্টেশনারির উপরে একটা গিগ, প্রেজেন্টেশন ফোল্ডারের উপরে একটা গিগ, ইমেল সিগনেচারের উপরে একটা গিগ, 6-7টা গিগ। সারাদিন রাত এগুলোকে নিয়ে পড়ে আছেন, মাথার মধ্যে একটাই টেনশন, খালি গিগ র্যাঙ্ক করাইতে হবে। হুট করে একটা গিগ র্যাঙ্ক হয়ে গেল, আল্লাহ রহমত, এই তো শুরু হয়ে গেল অর্ডার আসা। বুঝছেন বিষয়টা? তো এইভাবে করে করতে হবে, লেগে থাকতে হবে একদম জোকের মতো, সারাদিন রাত এগুলো নিয়ে পড়ে থাকতে হবে যদি পড়াশোনা সিরিয়াস না হন। আর যদি পড়াশোনায় সিরিয়াস হন তাহলে ওটাও করেন, যা আমি খুব সিরিয়াস স্টুডেন্ট ভাই, আমার তো 10-12 ঘন্টা করে পড়াশোনা করা লাগে, তাহলে আগে ওটা করেন, তারপরে এটা করেন। আর যদি বলে না ভাই আমি অ্যাভারেজ স্টুডেন্ট, তাহলে পড়াশোনা গোল্লি মারে। ওই অ্যাভারেজ স্টুডেন্টের কোনো বেল নাই ভাই, বর্তমান যে প্রেক্ষাপট। যদি আপনি অ্যাভারেজ স্টুডেন্ট হন, টানি পাস করা স্টুডেন্ট হন, তাহলে পড়াশোনা এতটুকুই করেন যেটা দিয়ে শুধু সার্টিফিকেটটা পাবেন। বাস্তবতা বুঝতে শেখেন। আপনি ওই অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে টানি পাস করে কোথায় একটা চাকরি পাবেন? চাকরির সময় কি চেহারা দেখি হয় না, আবার ওখানে পরীক্ষা দেওয়া লাগে, তাই না? আপনি একটা অ্যাভারেজ স্টুডেন্ট, আপনি তো আপনার ভিত্তি স্ট্রং করেন এই চাকরির জন্য, তাহলে ওটা অপশনাল করে রাখেন, একটু একটু করে পড়াশোনা করবো যাতে করে সার্টিফিকেটটা পাই। মানুষকে তো বলতে হবে যে আমি অনার্স পাস, টাকা থাকলেই সব কিছু হয় না। 8 পাস, লক্ষ লক্ষ টাকার মালিক, মানসিকভাবে মানে সবসময় নিচু হয়ে থাকে। আমার তো আমার পড়াশোনা নেই, আমার ব্যাগ সার্টিফিকেট নেই, তাই না? আমার সার্টিফিকেটটাও লাগে, কিন্তু ফোকাস করেন এগুলা কাজ, তাহলে দেখবেন যে আপনি টিকে থাকতে পারবেন এই সেক্টর। এই সেক্টর টিকে থাকাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। টিকে থাকতে পারেন না মানুষ। 100 জন আসে, 10 জন 20 জন টিকে যায়, বাকি 80 জন ধরে যায়। বলেন সব করা যাবে, যা মন তা তাই করা যাবে, যাবে না বলে কোনো কিছু নাই, ডিজাইন আপনি করবেন, বাইরে বলবে যে না আমি এটা চাই না, আপনি আবার আপডেট করে দেবেন। বোঝেন নাই কথা? তো শুধু সাইজটা ঠিক রাখতে হবে, এটাই হচ্ছে গাইডলাইন, আর কিচ্ছু না। কি করা যাবে না এরকম কোনো ইস্যু নাই ভাই। ডিজাইন যা মন চাই তাই করেন, আপনি পছন্দ করতে পারলেই হলো। আপনি যা করেন বাইরে পছন্দ হইলেই হলো, কোনো কথা নেই। একটা ডিজাইন করছেন, বাইরে দিচ্ছেন, একজনের পছন্দ নেই, আরেকজন দিচ্ছেন, ওয়াই বলছে ওয়াও, তাহলে হ্যাঁ শেষ। বুঝতে পারছেন? এই হলো প্রেজেন্টেশন ফোল্ডার। তাহলে আজকে আমরা আপনাদেরকে প্রেজেন্টেশন ফোল্ডারের মকআপটা দিয়ে দিচ্ছি, আর আপনারা কি করবেন ওইভাবে করে খুঁজেন। ফাইবারের অ্যাকাউন্ট নেই যে কি হয়েছে, অ্যাকাউন্ট না থাকলেও দেখা যায়, কি মানুষের গিক দেখা যায়, অ্যাকাউন্ট করার দরকার নেই। আপনি লেখেন প্রেজেন্টেশন ফোল্ডার fiverr.com, ওকে? প্রেজেন্টেশন ফোল্ডার fiverr.com, এতগুলো না, একটা পেন ড্রাইভ দেন, একটা পেন ড্রাইভ দেন, ওখান থেকে দেন, ওই রুমে দেন, সবাই ওই রুমে চলে যাবে। ক্লাসে শুধু তাহলে আবার অনেক সময় নষ্ট হয়ে যাবে।